নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজ থেকে আমি শুরু করছি আমার পূজা বার্ষিকী রিভিউ সিরিজ। যেমন এর অ্যাপ্রোচটা খুবই সিম্পল, যারা আগে আমার ভিডিও দেখেনি তাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাইবো সেটা হচ্ছে যে যে অর্ডারে আমি পূজা বার্ষিকীগুলো পড়বো সেভাবেই ক্রমে ক্রমে আমি আপনাদের সঙ্গে পূজা বার্ষিকীগুলোর রিভিউ শেয়ার করব, মানে আমার মতামত, এবং তার সঙ্গে আহ সেই পূজা বার্ষিকীতে আমার সেরা গল্প বা উপন্যাস কোনগুলি লেগেছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মতামত অবশ্যই একান্তই ব্যক্তিগত, তবে আমি অনেক সময় পাঠকদের কথা ইন জেনারেল মাথায়ও রাখি। যে ধরুন একটা উপন্যাস আমার ভালো লাগলো, কিন্তু হয়তো আমার মনে হলো যে অন অ্যান অ্যাভারেজ পাঠককে সেটা অতটা ভালো নাও লাগতে পারে, সেই কারণটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম যে পূজাবার্ষিকীটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার অতি প্রিয় পূজাবার্ষিকী, যেটা আমি ছোটবেলা থেকে সংগ্রহ করে আসছি। পূজাবার্ষিকী আনন্দ মেলা 1432, এই হচ্ছে পূজাবার্ষিকী আনন্দ মেলা। এর আগে আমি এর পরিক্রমা করেছিলাম, মানে বেসিক্যালি পূজাবার্ষিকীটার সঙ্গে অন দা হোল আপনাদের পরিচয় আমি করিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে না হলে প্রথম কমেন্টে দিয়ে দেবো। তার সঙ্গে আমি আরো একটা পত্রিকার কথাও বলেছিলাম, কিন্তু সেটা এখনো আমার পড়া হয়নি, নানা কাজের চাপে পড়ে বলতে পারেন। যাই হোক, এটা আমি পড়ে শেষ করেছি। এমন হলো পূজাবার্ষিকী 1432 আনন্দ মেলা। আমি যদি এক কথায় বলতে চাই তাহলে আমি বলবো যে আমি 80-র দশকে জন্মানো ছেলে, এবং মূলত যে আনন্দ মেলাগুলো আমি পড়েছি সেগুলো ফ্রম দ্য লেট 80s, মানে বলতে পারেন 89 থেকে পড়া শুরু করেছি। আসলে 88 থেকে পড়া শুরু করেছি, কিন্তু 88-এ সবগুলো আর পড়তে পারতাম না, তত ক্ষমতা আমার ছিল না, তখনও ছোটই ছিলাম। কিন্তু 89 থেকে পুরো আনন্দমেলা আমি পুরোপুরি পড়ছি। তো আমার বাড়িতে আসতো। আমি এই কথাগুলো এই জন্য বলছি কারণ এই যে পার্টিকুলার পূজা বার্ষিকীটা, এর সঙ্গে আমি মিড 80s থেকে লেট 80s কিছু আনন্দমেলা পূজা বার্ষিকীর মিল পেয়েছি, ধাঁচের দিক দিয়ে, আঙ্গিকের দিক দিয়ে। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে মিড 80s এর আনন্দ মেলাগুলো তুমি কোথায় পেলে? আমার মা অনেকদিন ধরেই আনন্দ মেলা রাখেন, মানে মার কাছে 1981-82 সালের আনন্দ মেলা সাধারণ সংখ্যাও ছিল, যখন আনন্দ মেলা একটা ডায়েরি সাইজে হতো আর কি। সেই সময় থেকেই মা আনন্দ মেলা রাখতেন, সংগ্রহ করতেন, এবং তখন সেটা মা পড়তেন অফকোর্স। তারপরে আমি বড় হতে হতে মাই আমাকে আনন্দমেলা পড়ান। প্রথমে প্রথমে শুধু কমিক্স পড়তাম, তারপর আস্তে আস্তে আনন্দমেলা পূজাবার্ষিকীর দিকে যাই। তো পরে যখন বড় হই সেই পূজাবার্ষিকীগুলো তখনও মা সযত্নে রেখেছেন, সেগুলোকেও আমি পড়ে ফেলি। এবং সেখানে অফকোর্স তখন কাকা বাবু, কিকিরা সিরিজ, ভিক্টর বলে একটি গোয়েন্দা ছিল বিমল কয়, সেই সব আমি ওই পূজাবার্ষিকীগুলোতে পড়েছি। সেখানে যে শৈলেন ঘোষের গল্প বেরোতো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প বেরোতো, এমনিতে যে গল্পগুলো বেরোতো বা যে ধরনের ইলাস্ট্রেশন থাকতো, তার সঙ্গে কিন্তু এই আনন্দমেলা যথেষ্টই মিল আছে। এবার দেখা যাক কোন উপন্যাসগুলো আমার শ্রেষ্ঠ উপন্যাস বলে মনে হয়েছে, আর কোন গল্পগুলো বা কোন গল্প আমার শ্রেষ্ঠ গল্প মনে হয়েছে, এবং কোন বড় গল্প আমার শ্রেষ্ঠ বড় গল্প মনে হয়েছে। প্রথমে যদি উপন্যাসে আসি, তাহলে এখানে আমরা দেখি, এখানে উপন্যাস রয়েছে রক্তাক্ত গুপ্তধন সরঞ্জিৎ চক্রবর্তী, লাহিড়ী বাড়ির জাদু কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, এক যে আছে হালুম সৌম্যজা দাস, তেপান্তর 1783 সৌভিক গুহ সরকার, রঘুদের বাড়ি সুজিত বসাক, নোরাই রোহারা ধ্রুব মুখোপাধ্যায়। এই কটি উপন্যাস রয়েছে এই পূজাবার্ষিকীতে। প্রথমেই যদি রক্তাক্ত গুপ্তধন নিয়ে কথা বলি, তাহলে বলবো যে রক্তাক্ত গুপ্তধন ভীষণ এক্সাইটিং একটা উপন্যাস, ভীষণ এক্সাইটিং একটা সিরিজের। এই উষ্ণিস সিরিজটা কিন্তু সরঞ্জিৎ চক্রবর্তী প্রতিটা পূজাবার্ষিকীতেই লিখে আসছেন গত আমার মনে হয় 4 বা 5 বছর ধরে। এবং যে সময়কার বাংলাকে নিয়ে তিনি লিখছেন, সেই সময়কার বাংলার কে নিয়ে এই ধরনের ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য খুব বেশি লেখা হয় না, যতটা আমার মনে হয়। কিশোরদের জন্য বলছি, কিন্তু খুব বেশি লেখা হয় না। হয় সেগুলো খুব ছোটদের জন্য লেখা হয়, পিওরলি ঐতিহাসিক উপন্যাস থাকে, না হলে সেই ইতিহাসকে আশ্রয় করে আধুনিক পটভূমিকায় কিছু গল্প উপন্যাস লেখা হয়। মানে ধরুন কোনো একটা গুপ্তধন, যেটা সেই যুগের কোনো একটা
দুষ্প্রাপ্য জিনিস এরকম আর কি। এবং সিনেমাও বানানো হয়, আপনারা সবাই জানেন সোনাদার গল্পগুলো বেসিক্যালি কিন্তু এই ধরনের মানে সোনাদার স্ক্রিপ্টগুলো এই ধরনের গল্পের উপরেই বেস করে লেখা বা এই ধরনের ঐতিহাসিক ঘটনার উপরেই বেস করে লেখা, এবং সেগুলো সবই বাংলার ইতিহাস নিয়ে। তো এটাও সেরকমই একটি সিরিজ। এবারের যে উপন্যাসটা, এটা কিন্তু আমার যতগুলো সরঞ্জিৎ চক্রবর্তীর উষ্ণিস নিয়ে আমি উপন্যাস পড়েছি তার মধ্যে আমার সবচেয়ে সেরা মনে হয়েছে। এর কারণটা হচ্ছে যে এর ঘটনাবলী বা এর ঘটনার যে ঘন ঘটা সেটা খুব কন্টিনিউয়াস, মানে ঘটনাবলী খুব ফ্লুইড আর কি, যেটা বলতে চাইছি। কোথাও স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে না, বহতা নদীর মতন ন্যারেটিভটা ফ্লো করে চলেছে। ফলে যারা পড়ছে সে যদি কিশোর কিশোরী হয় সে তো বোর হবেই না, বরং আমরাও যারা পড়ছি আমরাও কিন্তু খুব একটা বোর ফিল করবো না, সবসময় কিছু না কিছু ঘটছে, একটা এক্সাইটমেন্ট থাকছে। এছাড়া সরঞ্জিৎ চক্রবর্তীর লেখনী তো খুব ভালো, তো সেই লেখনীর জোরেও অনেক আপাত দৃষ্টিতে একটু অসম্ভব ঘটনা বিশ্বাসযোগ্য বলে মনে হয়। যেমন এখানে একটি জায়গায় আছে যে দুটি কিশোর ছেলে একটা পুরো জাহাজ কবজা করে ফেললো, মানে এই ধরনের কিছু আছে যেগুলো হয়তো সম্ভব নয় বলে আমার মনে হয়, কিন্তু সেটা এখানে পড়তে পড়তে কিন্তু আপনার মনে হবে না, পরে যখন আপনি অ্যানালাইজ করবেন যেমন আমি করেছি তখন হয়তো মনে হতে পারে। এছাড়া এখানে প্রচুর টুইস্ট এন্ড টার্নস রয়েছে, মানে যাকে আপনার ভালো বলে মনে হবে সে হয়তো ততটা ভালো নয়, যাকে আপনার খারাপ বলে মনে হয় সে হয়তো ততটা খারাপ নয়, এই ধরনের কিছু আহ চরিত্রের মধ্যে রদবদল ঘটেছে, যেটা গল্পটাকে বেশ একটা থ্রিল ফ্যাক্টরও এনে দিয়েছে। এছাড়া ঐতিহাসিক অথেন্টিসিটিও রয়েছে, মানে যতটুকু আমার পড়ে মনে হয়েছে, আমি একজন সাধারণ লোক, আমি তো কোনো ইতিহাসের প্রফেসর নই, বাট সাধারণ পাঠক পড়ে একটা ঐতিহাসিক অথেন্টিক উপন্যাসই পাবে। কিন্তু আমি এটাকে শ্রেষ্ঠ উপন্যাস বলবো না, কারণটা খুব সিম্পল, কারণটা হচ্ছে যে এর থেকেও ভালো কিছু উপন্যাস এই পূজাবার্ষিকীতে এবার রয়েছে। যদি এই পূজাবার্ষিকীর লেভেলটা ধরুন 5 বছর আগে যেমন পূজাবার্ষিকী বেরোচ্ছিল আনন্দমেলা, সেই স্ট্যান্ডার্ডেও তো হয়তো এটাই শ্রেষ্ঠ উপন্যাস বলে আমি বলতাম, কিন্তু সেটা এক্ষেত্রে হয়নি, অ্যান্ড উইচ ইজ আ পজিটিভ সাইন। এরপরে যেটা সেটা হচ্ছে লাহিড়ী বাড়ির জাদু, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এবার এই উপন্যাসটা কিন্তু শুরু হয় দুর্দান্ত ভাবে, মানে এটা এমন একটা জমিদার বাড়ির গল্প বলে, যে জমিদার বাড়ি এখন পড়তি জমিদার বাড়ি, কিন্তু সেই জমিদার বাড়ি একটা খুবই বর্ধিষ্ণু একটা জমিদার বাড়ি ছিল, এবং সেই জমিদার বাড়ির যারা উত্তরাধিকারী হতেন তারা জাদুবিদ্যা জানতেন, এবং এরকমই একটা জাদু দেখাতে গিয়ে এই বাড়ির এক মেম্বার তিনি অদৃশ্য হয়ে যান, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং তার যিনি স্ত্রী তিনি এই বাড়ির উপরে রেগে গিয়ে তার ননদকে এই বাড়িতে রেখে নিজের ছেলেকে, সে তখন কিশোর আর কি, তাকে নিয়ে চলে যান কলকাতা, আর কোনোদিন তিনি ফিরে আসেনি, সম্পর্কও রাখেননি। তার মনে হয়েছিল যে এই বাড়ির জাদুর প্রভাবের জন্যই, এইসব জাদুবিদ্যা প্রয়োগ করার জন্যই হয়তো তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, মানে একটা ট্রিক বলতে পারে, একটা হুডিনির মতন ট্রিক, হ্যারি হুডিনি যিনি ম্যাজিশিয়ান ছিলেন তার মতো একটা ট্রিক করতে গিয়ে মানে নদীতে একটা বাক্স, সেই বাক্স থেকে তিনি বেরিয়ে আসবেন, তিনি আর বেরোতে পারেননি বা তিনি আর বেরোননি আর কি বলা ভালো। তো বহুদিন পরে সেই বাড়িরই একটি ছেলে, বলা ভালো ওই ভদ্রকের নাতি, সে ফিরে আসে এই গ্রামে, তার উদ্দেশ্যই বা কি, এবং সে কেন তার পিসি ঠাম্মার কাছে ফিরে এসেছে, এবং তার থেকেও বড় কথা যে সেও কিন্তু জাদুবিদ্যা জানে। তো সেসব নিয়ে একটা বেশ সুন্দর উপন্যাস। এটা একটু বড়দের জন্য আর কি, মানে এটা একদম 10-11 বছরের না, বলবো 13-14 বছরের ছেলে মেয়েদের জন্য বা 15 বছরের ছেলে মেয়েদের জন্য লেখা একটি উপন্যাস। ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই এজ গ্রুপের উপন্যাস কিন্তু বরাবরই চমৎকার লেখেন, কিন্তু এখানে সমস্যাটা হয়েছে অন্য জায়গায়, মানে আমার ক্ষেত্রে হয়েছে, আমি জানি না আপনাদের ক্ষেত্রে হয়েছে কিনা, আপনারা আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। এখানে উপন্যাসটা আমি যখন প্রায় 3/4 পড়ে নিয়েছি, সেখানে একটা ব্যাপার হয়েছে। যে আপনাদের দেখাই, এটা হচ্ছে 194 পাতা, এখানে ডাইরেক্ট হঠাৎ করে 211 পাতার থেকে একটা গল্প শুরু হয়ে যাচ্ছে, মাঝখানে পেজগুলো মিসিং, তাই আমি এর শেষ পোর্শনটা ধরতেই পারলাম না, তো হঠাৎ করে এটা শেষ হয়ে গেল। আমি জানি না এটা এই সমস্যাটা অন্যান্য কারো হয়েছে কিনা, যদি হয়ে থাকে আমি যেটা বললাম আপনার জানাবেন প্লিজ।
তো সেজন্য আমি পুরোপুরি তো উপন্যাসটি পড়িনি, তো আমি কি করে উপন্যাসটির রিভিউ ভালো করে দিয়ে দিই, যে শ্রেষ্ঠ উপন্যাস সেটাই বা কি করে আমি জাজ করব। আহ, তো সেটা যাই হোক, সেটা তো আমারও দোষ নয় বা লেখকেরও দোষ নয় অবশ্যই। এটা যারা বাধাই করেছেন তাদের একটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু পড়েছি খুবই ভালো একটি উপন্যাস। এটা অবশ্য রয়েছে, জাদু রয়েছে, এবং একটি আন্ডার কারেন্ট অফ একটা টিনেজ লাভ রয়েছে বলতে পারেন। আহ, খুব মানে ওয়েল রাউন্ডেড একটি উপন্যাস, যে ধরনের উপন্যাস কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় লিখে থাকেন। তবে আমি যদি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে 2 বছর আগে তিনি গোলুর মস্তানি বলে একটি উপন্যাস লিখেছিলেন। এটা তার মতো অতটা ভালো নয়, খুবই ভালো কিন্তু সেই লেভেলের ভালো নয় আর কি। আমি সেটাকে ওই পূজাবার্ষিকী শ্রেষ্ঠ উপন্যাস আখ্যা দিয়েছিলাম, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন বছর 2 আগে। তো যাই হোক, এটা হলো সেকেন্ড উপন্যাসটা। ওর যে উপন্যাসটি আছে সেটি হচ্ছে সৌম্যজা দাসের লেখা এক যে আছে হালু। সৌম্যজা দাস আমার খুবই প্রিয় লেখিকা, এবং আমার সঙ্গে ওনার একটা পরিচয় রয়েছে, একটা বন্ধুত্বই রয়েছে বলা যেতে পারে। তো সৌম্যজার আহ উপন্যাসটা রিভিউ করার সময় বা উপন্যাস নিয়ে বলার সময় আহ, একটু অনেকগুলো কথা মাথায় রাখতে হয়, যে আহ, এটা সেই মুশকিলটা হয়তো সব রিভিউয়ারেরই হয়, যে কোনো বন্ধুর ছবি দেখছি বা কোনো বন্ধুর লেখা পড়ছি, যদি ভালো না লাগে সেটা বলবো, তো মানে কতটা বলা ঠিক হবে ঠিক হবে না। কিন্তু সেই ভয়টা আমার একেবারে অমূলক ছিল এই উপন্যাসটির ক্ষেত্রে, কারণ উপন্যাসটি সত্যি সত্যি একটি চমৎকার উপন্যাস। মানে আপনি যদি, আপনার কোনো ছোট বাচ্চা রয়েছে যার বয়স ধরুন ওই 8 থেকে 12-র মধ্যে, আহ, যারা হয়তো বাংলা সেভাবে পড়তে পারে না, তাদেরকে আপনারা স্বচ্ছন্দে এই গল্পটি শোনাতে পারেন। এমন একটা মেসেজ প্রাঞ্জল ভাষায় সমাজে এখানে দিয়েছে, যে মানে পড়তে পড়তে কখনো যে পাঠক সে হাসবে, কখনো সে কাঁদবে, কখনো তার মন খারাপ হয়ে যাবে। এবং মজার কথা হচ্ছে, এই যে উপন্যাসের প্রোটাগনিস্ট, সে কিন্তু কোনো মানুষ নয়, সে একটি বাঘের বাচ্চা বা একটি বাঘের ছানা বলা যেতে পারে। সেই ব্যাঘ্র শাবকটি তার মাকে মানুষদের হাতে হারায়, তারপরে তার ঠাঁই হয় একটি প্রোটেক্টেড এরিয়াতে বা অভয়ারণ্যতে বলতে পারেন, একদিক ধরনের অভয়ারণ্যতে। এবং সেখানে তার সঙ্গে একটি অদ্ভুত আশ্চর্য ছেলের সঙ্গে, একটি বালকের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়, তার নাম জয়ী। এবং আরো বেশ কিছু তার বন্ধু বান্ধব হয়। তারপরে একজন বুড়ো বাঘের সঙ্গে তার আলাপ হয়, সেই বুড়ো বাঘ কি, আহ, এই নিয়ে মেনলি উপন্যাসটি। এই উপন্যাসটির মধ্যে আমি ছোটবেলায় ওই শৈলেন ঘোষের উপন্যাস পড়তাম, ছোটবেলায় আনন্দমেলাতে বেরোতো, মা এক নির্ভীক সৈনিক, মিতুল নামে পুতুলটি, আহ আরো আরো অনেক, আমার এখন পুরো সব নাম মনে পড়ছে না। মা এক নির্ভীক সৈনিকটা আমার ভীষণ ভীষণ একটি প্রিয় উপন্যাস, তাই ওটাই নামটা সবচেয়ে আগে মনে পড়লো। তো শৈলেন ঘোষের সেই রূপকথার গল্পগুলোর সঙ্গে এই উপন্যাসটি মানে সেই একই আসনে এটাকে বসানো যেতে পারে, মানে প্রায় একটি ক্লাসিক বলা যেতে পারে। তার কারণটা হচ্ছে যে সার্থক রূপকথা, আমি মানে সবসময় বলি, অনেক জায়গাতেই বলেছি, যে আজকাল আমি খুব রূপকথা পড়ি। রূপকথার মধ্যে, এই রূপকথা অনেক রূপক থাকে এর মধ্যে, মানে অনেক সিম্বলিজমের ব্যাপার থাকে। নিছক বাচ্চাদের ছেলে ভুলোনো গল্প বা উপন্যাস এগুলো নয়। এক যে আছে হালুম, তো একেবারেই নয়। এখানে বাঘ, একটি ব্যাঘ্র শাবকের মধ্যে দিয়ে একটি মানে মানুষের বাচ্চার জীবনও জীবনযাত্রাও দেখিয়েছেন বলা যেতে পারে লেখিকা। এবং চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। একটি বাচ্চার জীবনে পিতার ভূমিকা, মার ভূমিকা, একটি ছেলের সঙ্গে তার বাবার যে ভোলাটাইল সম্পর্ক, এই জিনিসগুলো খুব একটা রূপকথার ছলে কিন্তু লেখিকা চমৎকার বুনেছে। তার মানে এটা নয় যে বাচ্চারা পরে মজা পাবে না, খুব গুরু গম্ভীর, একেবারেই নয়, খুব মজা পাবে, খুব মজা পাবে এবং খুব এনজয় করবে, কিন্তু একটা শিক্ষাও দিয়ে যাবে। সেটাই তো একটা সার্থক ছোটদের উপন্যাস হওয়া উচিত
বলে আমি মনে করি। সবগুলোই গোয়েন্দা ভূত কল্পবিজ্ঞানের উপন্যাস হবে তার তো কোনো মানে নেই। যদিও এখানেও একটা টুইস্ট, একটা মোচড় রয়েছে। লেখিকা তো খুব ভালো থ্রিলার লেখেন, আর যে টুইস্টটা উনি খুব সুন্দরভাবে এনেছেন। এবং আপনি হয়তো বুঝতে পারবেন টুইস্টটা, কিন্তু যারা ছোট তারা হয়তো এই টুইস্টটা বুঝতে পারবে না, এবং তারা যখন টুইস্টটা রিয়েলাইজ করবে তারা পড়ে খুব ইমোশনাল হয়ে যেতে পারে। তো আমি এই উপন্যাসটিকে আনন্দমেলার একটি শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে আখ্যা দিলাম। দারুণ একটি উপন্যাস, অবশ্য পাঠ্য, এটাই বলবো। বই আকারে যখন বেরোবে আমি কোনো আমার ভাগ্নি বা ভাইপো ভাইজিকে অবশ্যই এটা উপহার দেব। এর পরের যে উপন্যাসটি সেটা হচ্ছে তেপান্ত 1783। চমৎকার একটি উপন্যাস, প্রথমেই বলে দিচ্ছি। সৌভিক গুহ সরকারের লেখা। প্রথম কথা হচ্ছে এর ইলাস্ট্রেশনটা অসাধারণ। এই ইলাস্ট্রেশনটা আমি এখানে দিয়ে দেবো একটা ভিডিও, মানে আগের ভিডিওতেও আছে, ভীষণ সুন্দর। এটা আপনার ওই অষ্টাদশ শতাব্দী ওই সময়কার বাংলার কথা বলা হয়েছে। এটা একটু ডিস্টোপিয়ান টাইপের একটা পরিবেশ। সেই পরিবেশে যখন বাংলা কুসংস্কারেও আচ্ছন্ন ছিল, যখন ডাকাতি হতো পাড়ায়, মানে গ্রামে গ্রামে, সেই সময়কার একটা কথা বলা হয়েছে। একজন জমিদার পরিবার, তার ছেলের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মারাই যাবে, বাঁচবে না হয়তো। তো সেখানে একজন জ্যোতিষী আসেন এবং তিনি একটি বিধান দেন যে এটা না করলে, তাহলে মানে এটা না করলে ছেলে বাঁচবে না। সেই ছেলেটিকে বাঁচানোর জন্য কি এমন কথা বলেন যাতে জমিদার গিন্নি শিউরে ওঠেন, জমিদারও মানে খুব চিন্তায় পড়ে যান। এবং তারপর মধুমোল্লাকে ডাকা হয়। মধুমোল্লা কোন উদ্দেশ্যে যায় এবং তার উদ্দেশ্য, তার মনোভাবের কিভাবে একটা পরিবর্তন ঘটে, এই নিয়ে উপন্যাসটি। মূলত একটি ঐতিহাসিক উপন্যাস, যাতে একটি ভীষণ স্ট্রং সামাজিক মেসেজও দেওয়া রয়েছে, এবং ভীষণ সুন্দর বর্ণনা। এই ভদ্রলোকের কিন্তু লেখার হাত চমৎকার, আমি বলবো। এনার আগের বছর আমি একটি উপন্যাস পড়েছিলাম, সেটা পূজাবার্ষিকী আনন্দমেলাতেই বেরিয়েছিল। সেটা একটা অ্যাডভেঞ্চার থ্রিলার ছিল। এখানেও প্রচুর অ্যাডভেঞ্চার রয়েছে। তো উনি ভৌগোলিক বর্ণনা, জায়গার বর্ণনা, কোনো একটা দৃশ্য, সেটার বর্ণনা অসাধারণ দেন, মানে আপনি একেবারে চোখের সামনে দেখতে পাবেন। এবং এখানে একটি ছোট বাচ্চা মেয়ের সঙ্গে একজন পথভ্রষ্ট মানুষের বন্ধুত্ব এবং তার সৎ পথে ফেরার একটা চেষ্টা, এই জায়গাটা আমার দুর্দান্ত লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে। এই ধরনের উপন্যাস, গল্প সেই সময়কার আনন্দমেলাতে খুব বেরোতো এবং সেগুলো ভীষণ জনপ্রিয়তাও পেত। এই উপন্যাসটি সেই যুগে যেন আমাকে ট্রান্সপোর্ট করে দিল। কাজেই বুঝতেই পারছেন, এত কিছু যখন বলে দিলাম, সৌভিক গুহ সরকারের লেখা তেপান্ত 1783 আমার মতে আনন্দমেলার আরেকটি শ্রেষ্ঠ উপন্যাস। দুটি উপন্যাস, এক যে আছে হালুম, আর তেপান্ত 1783-কে আমি এই পুজোর সংখ্যা শ্রেষ্ঠ উপন্যাস এক পজিশনে, এক পেডেস্টালে বললাম। বাকিগুলো ভালো, বললাম যেটা, যে সেগুলো একটু ন্যারোলি মিস করছে। সেরকমই একটি উপন্যাস হচ্ছে রঘুদের বাড়ি, যার লেখক হচ্ছে সুজিত বসাক। এবার সুজিত বসাকের গল্প আমি টুকটাক এদিক ওদিক পড়েছি, মানে লেখার হাত যথেষ্টই ভালো। কিন্তু যে উপন্যাসটি উনি এখানে লিখেছেন না, এই উপন্যাসটা আমার ভালো লেগেছে। কিছু জিনিস তো খুবই ভালো লেগেছে, তো এখানে একটি বড়সড় ফ্ল রয়েছে ন্যারেটিভে। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা উপন্যাস লিখছেন, আপনার খুব শিওরিটির সঙ্গে মানে আপনার লেখনের মধ্যে সেই শিওরিটিটা পাঠকের পাওয়া উচিত, যে আপনি ঠিক কোন জনরার, কোন আঙ্গিকের উপন্যাস লিখছেন। আপনি মিক্সড জনরার লিখতেই পারেন, কোন জনরায় ফেলবো সেটা যাতে পাঠক বুঝতে না পারে, পাঠক কনফিউজ থাকে, সেটা একটা ডেলিবারেশনও থাকে। কিন্তু সেই কনফিউশনটা যদি লেখার মধ্যে প্রবাহিত হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। এবং সেটা আনফর্চুনেটলি এই উপন্যাসের ক্ষেত্রে হয়েছে। উপন্যাসটি শুরু হয় একটি বেশ একটা সামাজিক উপন্যাসের মতো, সামাজিক কিশোর পাঠ্য উপন্যাসের মতো। তারপর সেটা একটা বন্ধুত্বের উপন্যাসে চলে যায়, বন্ধুত্ব নিয়ে একটা উপন্যাস। তারপরে কোথাও না কোথাও একটা থ্রিলার ফ্যাক্টর চলে আসে।
খুদে গোয়েন্দা, তারা একটা রহস্য সলভ করছে, সেরকম একটা আঙ্গিকে চলে আসে। আবার শেষটায় চলে যায় একেবারে একটা অন্য জোনে, সেটা হচ্ছে সুপার ন্যাচারাল। তো এই যে কনফিউশনটা, সেটা কিন্তু পাঠকেরও হবে। এবং হয়তো লেখক এই জনরা শিফট করার মধ্যে দিয়ে একটা চমক সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু সেটাতে আমি বাধ্য হচ্ছি বলতে যে তিনি হয়তো পুরোপুরি সফল হননি। অন্তত আমার পড়ার ক্ষেত্রে পাঠক হিসেবে আমার মনে হয়নি যে তিনি সফল হয়েছেন। এরকম একটি ঘড়ি নিয়ে বোধহয় বছর দুয়েক আগে কে লিখেছেন আমার এখন মনেও পড়ছে না, যাই হোক। কিন্তু এরকম একটি উপন্যাস একজন লিখেছেন, যেখানে একটি বাচ্চা ছেলে, সে একটি পড়তি জমিদার বাড়িতে থাকেন, মা বাবা মারা গেছে, মা মামার সঙ্গে থাকে, মামা খুব রাগী, এরকম একটা, এবং সেখানে একটি কিছু একটা হারিয়ে যাওয়া নিয়ে একটা গল্প ছিল, বেশ মানবিক গল্প ছিল, কিন্তু সেখানে জনরাগুলো মিক্সিংটা যেটা, সেটা খুব এফার্টলেস হয়েছিল। এখানে একটু এফার্টটা কম মনে হয়েছে। তবে আহ, যে মানে ওই যে বললাম, যে জনরার যতটুকু পোর্শন আছে সেগুলো খুবই সুখপাঠ্য এবং ভীষণ ভালো লেখনী সেই সেই পোর্শন গুলো। তাতে বোঝাই যায় যে লেখক একজন প্রতিভাবান লেখক, মানে পাঠককে তিনি আটকে রাখতে পারেন। ওই ট্রানজিশন গুলোতে একটু মুশকিল আর কি। সেইটুকু পোর্শন ইন আইসোলেশন এগুলো কিন্তু খুব ভালো। আমার মনে হয় লেখক হয়তো একটি ধারাবাহিক উপন্যাস লিখতে চেয়েছিলেন আনন্দমেলায়, কিন্তু ধারাবাহিকভাবে বেরোয়নি, একসঙ্গে তিনি আনন্দমেলায় এটা ছেপে দিয়েছেন। আমার এটা সম্ভব মনে হয়েছে, আমি ভুলও হতে পারি। তবে একবার অবশ্যই পড়া যায় এই রঘুদের বাড়ি উপন্যাসটি। এরপরে যে উপন্যাসটি, সেটা হচ্ছে নোরাইরো হারা। এটা ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা। এবার এটা প্রথম কথা হচ্ছে, এই সবচেয়ে সুন্দর ইলাস্ট্রেশন এই উপন্যাসেই আপনি পাবেন। মানে পুরো সাউথ আমেরিকার অরণ্য একেবারে জীবন্ত হয়ে আসবে আপনার চোখের সামনে। একটা জাঙ্গল বুকের একটা ফিলিং আছে গল্পটার মধ্যে। জাঙ্গল বুক, টারজানের গল্প, বা এই জঙ্গলের মধ্যে যে যারা বড় হয় সেই নিয়ে গল্প, তার সঙ্গে খুব মিল আছে। এক যে আছে হালুম, যে উপন্যাসটি আছে, তার সঙ্গেও ফরম্যাটে একটা মিল রয়েছে, মানে জনরায় একটা মিল রয়েছে বলা যেতে পারে। কিন্তু এই উপন্যাসটির ক্ষেত্রে আমার কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো হচ্ছে যে প্রচুর রিপিটিশন আছে উপন্যাসটির মধ্যে। মানে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে, একই ধরনের কথাবার্তা বা কনভারসেশনের পুনরাবৃত্তি ঘটছে। যেন যেন এটা একটা ছোট গল্প করার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে উপন্যাস হয়ে গেছে, সেরকম একটা ব্যাপার। কিন্তু উপন্যাসটি মোটের ওপর এটাও বেশ ভালো একটি উপন্যাস, আমি বলছি না খারাপ উপন্যাস, বেশ ভালো একটি উপন্যাস। কিন্তু এই যে এই জিনিসগুলোর জন্য আর কি পদে পদে আপনি পাঠক হিসেবে একটু বাধা পাবে। তাই এক টানে এক নিঃশ্বাসে পড়ে যাওয়ার মতন উপন্যাস এটি নয়। ধ্রুব মুখোপাধ্যায়ের আগে আমি কোনো গল্প উপন্যাস পড়িনি, তবে এটা পড়ে যেটা মনে হলো যে ওনার মধ্যে প্রতিভা যথেষ্ট রয়েছে, এবং খুব ভালো আইডিয়া রয়েছে। এক্সিকিউশনে কোথাও কোথাও যেন একটু আমার খামতি মনে হয়েছে। তবে উপন্যাসটি মোটের উপর বেশ ভালো, এবং ছোট যারা যারা যাদের জন্য এটা টার্গেট করে, তারা তো এত কিছু ধার ধারবে না, তারা কিন্তু খুব হাসি মুখেই এই উপন্যাসটা পড়বে। এবার যদি আমি বড় গল্পে আসি, প্রথম যে গল্পটি সেটি হচ্ছে সাঁতরাবাড়ির চেয়ার টেবিল, প্রচেদ গুপ্তর লেখা। প্রচেদ গুপ্ত ছোটদের জন্য খুব চমৎকার কিছু গল্প লেখেন, বেশ মন ভালো করে দেওয়া গল্প লেখেন। গত বছরও বেশ মজার একটি গল্প তিনি লিখেছিলেন। এটি একটি বলা যেতে পারে সামাজিক গল্প, বেশ ভালো একটি গল্প। তবে গল্পের বাঁধুনিটা, যেহেতু এটা বড় গল্প, যদি ছোট গল্প হতো তাহলে এটা বলতাম না আমি, কিন্তু গল্পের বাঁধুনিটা কোথাও কোথাও একটু ঢিলে হয়ে গেছে, ঢিলে হয়ে এটা আননেসেসারি একটু স্ট্রেসড হয়ে গেছে। এটা যদি একটা ছোট গল্প হতো, এটা অনেক 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 বেশি সুখপাঠ্য হতো। ইনফ্যাক্ট আমি এটাকে হয়তো শ্রেষ্ঠ গল্পের মর্যাদাও দিয়ে দিতাম, কিন্তু যেহেতু এটা হয়নি, তাই আমি এটাকে শ্রেষ্ঠ বড় গল্পের মর্যাদা দিতে পারছি না। এরপর হচ্ছে ইন্দ্রনীল সান্যালের লেখা ভ্যানিশ। ইন্দ্রনীল সান্যাল আমার কাছে অন্তত এমন একজন লেখক যার কোনো বিলো অ্যাভারেজ লেখা আমি আজ পর্যন্ত পড়িনি। অ্যাভারেজ হয়তো একটা দুটো পড়েছি, গুডও হয়তো একটা দুটো পড়েছি, বাকি সব ভেরি গুড বা এক্সেলেন্ট। মানে আমি যদি মানে এইভাবে ক্যাটেগরাইজ করি আর কি, ওনার উপন্যাস গল্প যা আমি পড়েছি। আর মেডিকেল থ্রিলার তো উনি এখন মানে প্রায় নাম্বার ওয়ান স্থানটাই দখল করে বসে আছেন। কিন্তু উনি ছোটদের জন্য দুজনের ক্যারেক্টার আছে, সেটা নিয়ে উনি আনন্দমালাতেই লেখেন মূলত। যিশু আর নন্দ,
তারা একসঙ্গে এক বাড়িতেই বড় হচ্ছে। যিশু হচ্ছে বাড়ির মালিকের ছেলে এবং নন্দ হচ্ছে ওদের বাড়িতে একজন কাজ করেন, গৃহকর্ম করেন তার ছেলে, কিন্তু দুজনের মধ্যে খুব ভাব এবং বন্ধুত্বও আছে। তাদের মা বাবাদেরও এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তারা নানান রকম সমস্যা সলভ করে বা নানান রকম অ্যাডভেঞ্চার তারা জড়িয়ে পড়ে। এই সিরিজটিও কিন্তু ভীষণ ভীষণ এনজয়েবল। এটা এদের আমি একটা গল্প পড়েছিলাম যেটা পরিবেশ নিয়েছিল, সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আনন্দময় একটা সাধারণ সংখ্যাতেই বেরিয়েছিল, কিন্তু উপন্যাসই ছিল সেটা। তো তাদেরকে নিয়ে এই বড় গল্পটি, এটা নাম হচ্ছে ভ্যানিশ। এবার ভ্যানিশ বলে বুঝতেই পারছেন একটা জাদুকর নিয়ে, আপনি এখানে ছবিটা দিয়ে দেবো তাতেও বুঝতে পারবেন যে জাদু বা জাদুকর নিয়েই। এই নিয়ে একটি উপন্যাস, একটি গল্প, বড় গল্প পেলাম যেটা ম্যাজিক হচ্ছে আন্ডারলাইন থিম। তো এখানে দেখাচ্ছে যে এই যিশু আর নন্দ একটি এমন একটি বাড়িতে ম্যাজিকের শো দেখতে গেছে। এটি একটা স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহার করা হতো, এবং সেখানে যে ম্যাজিশিয়ান আছে সে ম্যাজিক দেখাতে দেখাতে কিছু কাগজ তাদের দিকে ফেলতে থাকে। সেই কাগজের মধ্যে কিছু মানে তাস, দেখলে তাস মনে হচ্ছে কিন্তু সেগুলো তাস নয়, সেখানে কিছু একটা আঁকা আছে। কিছুক্ষণ পরে মানে ম্যাজিশিয়ানকে খুঁজে পাওয়া যায় না কিছুক্ষণের জন্য, আবার তিনি ফিরে আসেন। তো সবকিছু মিলিয়ে যিশু আর নন্দর মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয় যে ওখানে কিছু একটা গন্ডগোল আছে, এবং তারা অনুসন্ধান করতে করতে অনেক কিছুই জানতে পারে। এবং তারপরে ম্যাজিশিয়ান কিভাবে তাদের থেকে সাহায্য নেয় এই দুজন বাচ্চার থেকে, এটা নিয়ে মূলত বড় গল্পটি। এর মধ্যে একটা খুব স্ট্রং সামাজিক মেসেজ তো রয়েছে, তো তার সঙ্গে প্রচুর থ্রিল রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, খুব টান টান গতির একটি বড় গল্প। তাই আমার কাছে ম্যাজিক, থ্রিল, ড্রামা সব মিলিয়ে জমজমাট একটি বড় গল্প ইন্দ্রনীল চ্যানেলে ভ্যানিশ। ছোটরা পড়ে খুব এনজয় করবে। আমি দেখলাম যে মাঝখানে আনন্দমেলায় গল্পের সংখ্যা শকিংলি কমে গেছে, মানে ছোট গল্পের সঙ্গে। এবার দেখলাম রয়েছে, প্রথম যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে চক্ষু লজ্জা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। কি বলবো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে প্রবাদ প্রতিম একজন লেখক, এখনো তিনি লিখছেন। আমার মধ্যে এটাই অনেক বড় ব্যাপার। মানে অনেকে দেখছি অভিযোগ করছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো উপন্যাস নেই, আমি এই মানে বই তাহলে পূজাবার্ষিকী কেনা কোনো মানে হয় না। মানে তাদের এটা বুঝতে হবে যে উনি, ওনার এখন বয়স 90 এর কোঠায়, উনি প্রতি বছর একটা উপন্যাস লিখে, উপন্যাস লেখা কতটা শ্রমসাধ্য কাজ তারা বোধহয় বুঝতে পারেন, আমি জানি না। যাই হোক, আমার পড়ে মাঝে মধ্যে রাগও হয় আর কি, যে তার লেখকের শরীর বা তার কথা ভাববেন না। আপনার যদি লেখকের লেখাকে ভালোবাসেন, এরকম অভিযোগ করাটা সাজে কিনা আমি জানি না, একদম স্পষ্ট কথাই আমি বলে দিচ্ছি। যাই হোক, তো এখানে ইনি একটা গল্প লিখেছেন, গল্পটার নাম হচ্ছে চক্ষু লজ্জায়। গল্পটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। গল্পটা হচ্ছে এমন একজন মানুষকে নিয়ে যে কোনো ব্যাপারে না বলতে পারে না, এবং কোনো কিছু চাইতেও পারে না, ভীষণ নিরীহ একটা মানুষকে নিয়ে। সেই নিরীহ মানুষটি এখনকার দিনে যদি একটি সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একজন জিনকে পেয়ে যায়, তাহলে সে কি চাইবে, আদৌ কি কিছু চাইতে পারবে, এটা নিয়ে বেশ অম্ল মধুর একটি গল্প, যেটা আমার ভালো লেগেছে। এর মধ্যে কিন্তু প্রচুর সার্কাজম আছে গল্পটার মধ্যে, ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন। এবং এতেও আমি দেখলাম যে একটি মেসেজ রয়েছে, যে মেসেজটা খুব ভালোভাবেই পৌঁছে দেওয়া গেছে গল্পের মাধ্যমে। লেখনী নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই, শীর্ষেন্দুবাবুর লেখনী চমৎকার লেখনী। তো হ্যাঁ, এটা বলতেই পারি যে যতগুলো গল্প এখানে পড়লাম, এই চক্ষু লজ্জা গল্পটি শ্রেষ্ঠ গল্পের মধ্যে আমি স্থান দিতেই পারি। ভুলটাই তবে ঠিক সঞ্জীব চট্টোপাধ্যায়। এবার সঞ্জীব চট্টোপাধ্যায় এখনো লিখে চলেছেন, প্রবীণ লেখক, একই কথা ওনার জন্য প্রযোজ্য। হয়তো উনি উপন্যাস, বড় গল্প এখন অত লিখতে পারেন না, কিন্তু ছোট গল্প লিখেছেন, খুবই ভালোভাবেই লিখেছেন। ওনার স্বভাবসিদ্ধ স্টাইলে ব্যাটিং করেছেন, এবং ছক্কা হয়তো হাঁকাতে পারেননি, কিন্তু বেশ কটা চার ফোর্স তিনি মেরেছেন। এবং বেশ একটা, এটাও একটা অম্লমধুর না হলেও বলতে পারি যে এটা বেশ মজার ব্রিজি রিড। তবে শ্রেষ্ঠ গল্প এটাকে বলতে পারছি না, কারণ শ্রেষ্ঠ গল্প হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এর ফ্লোটা, যে এর ফ্লোটা একটু ইনকনসিস্টেন্ট রয়েছে। মানে ছোট গল্পই, ছোট গল্পের মধ্যেই কোথাও কোথাও এটা খুব স্লো হয়ে যাচ্ছে। ছোট গল্প হবে খুব দ্রুত গতির, আর শেষের ক্লিফ হ্যাঙ্গারটাও
থাকবে খুব আচমকা, এখানে ক্লিফহ্যাঙ্গারটা এক্সপেক্টই করা যাচ্ছিল, এটাই হলো ব্যাপার। তমাল বন্দ্যোপাধ্যায়ের রোহিণী নদীর তীরে, তমাল বন্দ্যোপাধ্যায় আমার ভীষণ প্রিয় লেখকদের মধ্যে একজন। ওনার একটা রানাদা বলে সিরিজ ছিল, উনি কেন এখন আর কিশোরদের জন্য সেটা লেখেন না আমি জানি না, উনি বলতে পারবেন। কিন্তু রোহিণী নদীর তীরেটা কিন্তু রানাদা নিয়ে কোনো গল্প বা উপন্যাস নয়, এটা একদমই একটা মানে ভগবান বুদ্ধ কিভাবে সন্ন্যাস গ্রহণ করলেন মূলত সেই নিয়ে, এবং তার আগের যে শাক্য রিপাবলিক, যে শাক্য আহ, যে বংশটা ছিল সেটা তো একটা রিপাবলিক ছিল আর কি। হ্যাঁ, তো সেই প্রজাতন্ত্রটি কিভাবে কাজ করত, সেখানে কিভাবে রাজার মনোনয়ন করা হতো, রাজাকে কিভাবে মানে ভোট দেয়া হতো, এরও একটা হদিশ বা এর সম্পর্কে আমরা অনেক জ্ঞান লাভ করি এখানে। তবে ইনফোডাম্পিং কোনোভাবেই নেই, এবং গৌতম বুদ্ধ যখন সন্ন্যাস নিতে যাচ্ছেন তার সঙ্গে তার পরিবারের লোকেদের কথোপকথন, স্ত্রীর সঙ্গে তার কথোপকথন, সেগুলো খুব হার্টফেল্ট ওয়েতে এখানে কমল বন্দ্যোপাধ্যায় লিখেছে। আমার কিন্তু সব মিলে গল্পটি চমৎকার লেগেছে, তবে এটাকে শ্রেষ্ঠ গল্প আমি বলতে পারছি না। এর কারণটা মূলত হচ্ছে যে গল্পটির, এটা তো মানে যেটা বললাম গল্পটি মানে এটা যেটা বললাম এটা তো মূলত ইয়াং অ্যাডাল্ট বা তার থেকেও কিছু ছোট বাচ্চাদের জন্য। তাদের জন্য আমার মনে হচ্ছে যে এটা কোথাও একটু গুরু গম্ভীর, একটু বেশি গুরু গম্ভীর। যেটা এটা কোনো বড়দের পত্রিকায় বেরোতো তাহলে হয়তো আমি এটাকে বলতেই পারতাম শ্রেষ্ঠ, কিন্তু এখানে একটা গুরু গম্ভীর ব্যাপার যেহেতু চলে আসছে, আর ওই পলিটিক্সের অংশটা যেহেতু একটু বেশি, দার্শনিক ব্যাপারটা বা ইমোশনাল কোরটার থেকে, সেজন্য আমি এটাকে শ্রেষ্ঠ গল্পের মর্যাদা দিতে পারছি না। চৌকাঠের ওপারে, সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা আরেকজন দুর্দান্ত লেখক। এই চৌকাঠের ওপারে গল্পটি আপনি কিছুটা কমিক বলতে পারেন, কিছুটা অলৌকিক একটা ছায়াও রয়েছে, এবং চৌকাঠের একটি বিশাল বড় ভূমিকা রয়েছে। সব মিলিয়ে আমার গল্পটি বেশ ঠিকঠাক লেগেছে, বেশ ভালো লেগেছে। তবে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প তো আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল ওনার এই গল্পটার থেকে। তবে মোটের ওপর বেশ ভালো লেগেছে গল্পটা, এবং গল্পটার শেষটা খুব মানে ওয়েল রাউন্ডেড, মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে এভাবেই শেষ হবে, কিন্তু তাও শেষটা আমাদের পড়তে ভালো লাগে। জ্যাঠামশাই দি একটার উল্লাস মল্লিকের লেখা, আবার এই জ্যাঠামশাই সিরিজের গল্পগুলো খুব দমফাটা হাসির হয়। এবার একটু হলো হাসির পরিমাণটা আমার একটু কম মনে হয়েছে, তাই নম্বর একটু কাটছি। না হলে উল্লাস মল্লিকের হাসির গল্প মানে অনাবিল আনন্দ, অনাবিল মজা, বেশ কিছু উইটি ডায়লগস, ভালো লাগে পড়তে আর কি। কথোপকথনগুলো খুব মজাদার হয়, শ্লেষাত্মকও হয়, যেটা পড়তে ভালো লাগে। এটাও সেরকমই একটি গল্প। গল্পের সিনপসিস দিয়ে আপনাদেরকে স্পয়লার দিতে চাইছি না কোনোভাবেই, তাহলে পড়ার সময় আপনারা আমাকে গালাগাল দিতে পারেন যে মজাটা কেন মাটি করে দিলে। এটুকুই বলতে পারি যে এটা অবশ্য পাঠ্য একটি গল্প। এরপরে যে গল্পটি সেটি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লেখা তুর্কির আকাশকোণ। তুর্কির আকাশকোণ গল্পটা আরেকটু ছোটদের জন্য লেখা, তবে যাদের জন্য লেখা তারা এটা পড়লে খুব এনজয় করবে। এখন হাউজিং কমপ্লেক্সেই বেশিরভাগ বাচ্চারা বড় হয়, এই হাউজিং কমপ্লেক্সের কিছু লাইফস্টাইল নিয়ে গল্পটি বুনেছেন লেখিকা। এছাড়া এতেও একটা খুব সুন্দর সামাজিক বার্তা দেওয়া রয়েছে। দাদুর সঙ্গে তার মানে নাতি নাতনিদের সম্পর্ক, বন্ধুত্ব, অনেক কিছু অ্যাসপেক্ট এখানে ছুঁয়ে গেছেন লেখিকা। তবে কেন জানি আমার মনে হয়েছে যে আরেকটু ডেপথ থাকা উচিত ছিল গল্পটায়। গল্পটার ডেপথ বা গভীরতাটা আমার একটু কম মনে হয়েছে, এটা ব্যক্তিগতভাবে বলছি। তবে খুবই ভালো একটি ছোট গল্প, এবং যেটা বললাম যে এই বয়সের বাচ্চাদের জন্য পারফেক্ট একটি গল্প। লোহা কাঠের সিন্দুক, সুবর্ণ বসু। এই গল্পটি সুবর্ণ বসু, আবার বলবো সুবর্ণ বসু আমার খুব মানে ভালো লাগে ওনার লেখা। ওনার লেখা আমি খুব বেশি পড়িনি, যতটুকু পড়েছি আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে ওনার অনমিত্রর যে গোয়েন্দা উপন্যাস বা গল্পগুলো আছে সেগুলো আমার খুব ভালো লাগে। আমি ওনার ইনফ্যাক্ট অনমিত্র আট রহস্য বইটিও কিনেছি, যদিও বইটি আমার এখনো পড়া হয়নি। কিছু উপন্যাস গল্প আমি আগে পড়েছি,
তার বেসিসেই বলছি। বিশেষ করে নাগরদোলা উপন্যাসটি কোথাও যদি পান, পড়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো ছোটদের জন্য উনি কিন্তু ভালো লেখেন। শিশু সাহিত্য সংসদে ওনার একটি গল্প আছে, উপন্যাস রয়েছে। শিশু সাহিত্য সংসদে ওনার একটি উপন্যাস আছে, ওই প্রকাশনী থেকে বেরোনো আর কি। তো সেটিও বেশ ভালো, আমি পড়েছি সেটা। কিন্তু এখানে এই লোহাকাঠি সিন্দুকটা, এই গল্পের শুরুটা যতটা এক্সাইটিং ওয়েতে হয়েছিল, এটা একটি রহস্য আছে গল্পের মধ্যে। এটি মানে সিন্দুককে নিয়ে গল্প, সেই সিন্দুকের মধ্যে কি আছে সেই নিয়ে মিস্ট্রি, অনেকটা ইন্ট্রিগ রয়েছে, মিস্ট্রি রয়েছে, রহস্যের উপাদান রয়েছে। কিন্তু উপাদানগুলো মাঝামাঝি সময় থেকে না একটু ছড়িয়ে পড়তে শুরু করে। শেষে একটা সমাধান দিয়েছেন বটে লেখক, কিন্তু ওই যে টাইম স্প্যানটা যেখানে গল্পটার রাশটা একটু আলগা হয়ে গেছে, সেটাকে তিনি পুরোপুরি টানতে পারেননি। তো কনসিডারিং সুবর্ণ বসুর মতো একজন প্রতিভাবান লেখকের থেকে এই গল্পটা এসছে, সেজন্য আমার এক্সপেকটেশন হয়তো একটু বেশি ছিল। এরপর যে গল্পটি আছে, সেই গল্পটি আমার দারুণ মিষ্টি একটি গল্প লেগেছে। সেটার নাম হচ্ছে কাতু কুতু ভুতু। একজন বয়স্ক মানুষ, তার পোষা বলবো না, তার আশ্রিত বলতে পারেন একদিক দিয়ে, অনেকগুলো সারমেয়কে নিয়ে এই গল্প। বেশ মজার একটি গল্প লিখেছেন তিলোত্তমা মজুমদার। এবার তিলোত্তমা মজুমদার যতটাই সিরিয়াস গল্প লেখেন বড়দের জন্য, যেগুলো ভীষণ কমপ্লেক্স, ভীষণ সিরিয়াস, ততটাই কিন্তু মজার হাসির গল্প বা খুব ছোটদের মন ছুঁয়ে যাওয়া গল্প তিনি ছোটদের জন্য লেখেন। ওনার এই ভার্সিটিটা আমার খুব ভালো লাগে। উনি ওই বড়দের আঙ্গিকটা কিন্তু কোনোদিন ছোটদের উপর চাপিয়ে দেন। এটা একটা নির্ভেজাল হাসির গল্প, মেসেজ টেসেজ অত কিছু নেই, নির্ভেজাল মজার একটা গল্প। এবং বিশেষ করে যারা কুকুর পুষতে ভালোবাসেন, তারা এই গল্পটা ভীষণ এনজয় করবেন। এবং যাদের বাড়িতে বয়স্ক দাদু দিদা আছে, সেই বাচ্চাগুলো এটা পড়ে খুব হো হো করে হাসবে। আমার কাছে এটিও হচ্ছে এবার পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত শ্রেষ্ঠ গল্প, কাতু কুতু ভুতু। আপনারা পড়তে ভুলবেন না, এটা কিনলে মজা পাবেন। এছাড়া এখানে অনেকগুলো প্রবন্ধ রয়েছে, খেলার খবর রয়েছে। কমিক্সগুলো যদি আসি, কমিক্সগুলো সেরা কমিক্স যদি আসি, এবার তিনটে কমিক্সে কিন্তু তিনটে ছক্কা হাঁকানো হয়েছে। প্রথমটা হচ্ছে নীল আতঙ্ক, মানে সত্যজিৎ রায়ের লেখা যতগুলো ভয়ের গল্প আছে, তার মধ্যে হয়তো সবচেয়ে জনপ্রিয় গল্প হচ্ছে নীল আতঙ্ক। হয়তো বলছি আমি, মানে উইদাউট আ ডাউট হয়তো নয়, বা সবার কাছে হয়তো নয়, কিন্তু আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ গল্প এটা। আমার নাম অনিরুদ্ধ বোস, এভাবে শুরু হয় গল্পটা। সেটাকে একটা কমিক্স রূপ দিয়েছেন অভিজিৎ চট্টোপাধ্যায়, এবং কমিক্সের কাজ ভীষণ ভালো। আপনাদের আমি দেখাচ্ছি, এখানে দেখুন, ভীষণ সুন্দর আর্ট ওয়ার্ক, ফ্রেমিং খুব ভালো, আর্ট ওয়ার্ক ভীষণ ভালো, ক্যারেক্টারের ডিজাইন গুলো ভীষণ ভালো। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এই গল্পটা যে দশকের লেখা, মানে 70-এর দশকের লেখা, সেই টাইম ফ্রেমটাকে খুব সুন্দর লেখক গল্পের মধ্যে, ন্যারেটিভের মধ্যে নিয়ে এসেছেন। এবং এটি একটি ভূতের গল্প। যারা পড়েননি, আমি জানি না কতজন পড়েননি, হয়তো বেশিরভাগেরই পড়া হবে, যারা পড়েনি তাদের বলে রাখি যে একটি একটি মানে হরর গল্প, ভূতেরই গল্প, কিন্তু এর মধ্যে একটু একটু অ্যাডভেঞ্চারের ছোঁয়াও রয়েছে। ভীষণ ভালো একটি গল্প, এবং এই গল্পটি পড়লে আপনি মানে আপনার গাটা শিরশির করে উঠবে। তারপরে কোথাও হলে পড়ে দেখবেন। আর এই কমিক্সটাও কিন্তু সেটা প্রত্যেক কিছুটা হলেও সক্ষম হয়েছে। তো খুব ভালো কমিক্স এটা। এরপর যে কমিক্সটার কথা বলবো সেটা হচ্ছে রাপ্পা রায়। রাপ্পা রায় তো এখন সিনেমা হচ্ছে শুনেছি, অর্পণ ঘোষাল রাপ্পা রায়ের চরিত্রটি করছেন। তবে জানি না সেটা বইয়ের সমান পপুলার হবে কিনা, বা কমিক্সের সমান পপুলার হবে কিনা। হলে খুবই ভালো লাগবে আমার, কারণ অর্পণ ঘোষাল ভালো অভিনেতা। এখানে হচ্ছে নীল মাছের চোখ, এবং এটি ত্রিপুরায় মূলত সেট করা। এটাও একটা অ্যাডভেঞ্চার কমেডি, যেমন রাপ্পা রায়ের গল্পগুলো হয়ে থাকে, অ্যাডভেঞ্চারও থাকে, কমেডিও থাকে, ইনভেস্টিগেশনও থাকে। রাপ্পা রায় একজন সাংবাদিক। তো সুযোগ বন্দ্যোপাধ্যায়, পাপিয়া বন্দ্যোপাধ্যায়, নিরুপম মজুমদার, সঞ্জিত রায়, এই বাকি তিনজন হচ্ছে সহকারী। আর মূলত সুযোগ বন্দ্যোপাধ্যায় এটা আঁকেন, লেখেন। আর আমি আগেও বলেছি, এখনো বলছি যে
আমার সবচেয়ে প্রিয় চরিত্র, এখানে একটু তার স্কোপটা কম আছে দেখে একটু খারাপ লেগেছে আমার যদিও, সেটা হচ্ছে রাপ্পারায়ের বাবা। রাপ্পারায়ের বাবার সঙ্গে আমার বাবারও একটু মিল আছে, আর আমার ঠাকুরদার সঙ্গে চেহারায় অনেক মিল আছে। তো আমার ঠাকুরদা তো নেই, বহু বছর 25 বছর আগে মারা গেছেন, কিন্তু উনি এইভাবে লুঙ্গি পরতেন এবং একটু সুষ্টং কাষ্টং ছিলেন, কিন্তু মনটা খুব ভালো ছিল, নরম ছিল। তো এই ঠাকুরদার সঙ্গে খুব মিল পাই আর কি, খুব সুইট ক্যারেক্টার একটা। আমার খুব ভালো লাগে রাপ্পারায়ের বাবার ক্যারেক্টারটা, খুব মজার ক্যারেক্টার। তো রাপ্পারায়কে তো ভালো লাগেই। এছাড়া ওর বন্ধু টনি, এদেরকে নিয়ে একটা খুব সুন্দর ওয়ার্ল্ড কিন্তু সুজয় বন্দ্যোপাধ্যায় প্রতি পূজাবার্ষিকীতে একটা বিল্ড করেন। ওয়ার্ল্ড বিল্ডিংটা কিন্তু কমিক্সের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আপনার ওই মেক বিলিভ ওয়ার্ল্ডটা যাতে রিয়াল মনে হয়, সেজন্য যোগ্য সঙ্গত করে ইলাস্ট্রেশনগুলো। ইলাস্ট্রেশনগুলো আমাকে টিনটিন কমিক্সের কথা মনে করিয়ে দেয়, যদিও এতে একটা স্বকীয়তাও রয়েছে, স্বাতন্ত্র্য রয়েছে ইলাস্ট্রেশনগুলোর মধ্যে। নীরমহলটা দেখুন কি সুন্দর এঁকেছেন, এটা হচ্ছে সেই ত্রিপুরার বিখ্যাত নীরমহল, যারা জানেনি। খুব সুন্দর একটি কমিক্স, একটু বেশি দীর্ঘ হয়তো, কিন্তু আমার ভালো লেগেছে। এরপর যে কমিক্সটা আমায় চমকে দিয়েছে সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্ধকারের বন্ধু অবলম্বনে সুমন্ত গুহর চিত্রনাট্যে বানানো, একই নাম মানে অন্ধকারের বন্ধু। এটা ইলাস্ট্রেশন দেখো, আমি ইলাস্ট্রেশন সুমন্ত গুহ এত সুন্দর আঁকেন না, ভীষণ সুন্দর আর্টওয়ার্ক, এখানে আরো আর্টওয়ার্ক আমি দিয়ে দেবো, খুব সুন্দর। এটাও কিন্তু ওই কিছুটা বলতে পারি তেপান্তর যে গল্পটা আমি উপন্যাসটার কথা বললাম তার সঙ্গে একটু মিল আছে। মিল আছে বলতে সেই মারাঠাদের আক্রমণ, সেই সময়কার বাংলা, এগুলো নিয়ে আর কি। হুম, এগুলো নিয়ে এই এই উপন্যাস এবং বাংলার ইতিহাস নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় অনেক বড়দেরও বই লিখে গেছে, এটা ছোটদের বই ওনার লেখা। এবং এই আহ উপন্যাসটা আমি আগে পড়েছি, মানে গল্পটা আগে পড়েছি, তবে আমার অতটা মনে ছিল না, ছোটবেলায় পড়েছিলাম। এটা পড়ে আবার মনে পড়লো, ও কি দারুণ একটি গল্প লিখেছিলেন সুনীল বাবু, মানে দারুণ দারুণ দারুণ। এবং সেটা কমিক্সটাও খুব ভালো। আমি আরেকটা জায়গায় দেখাবো আপনার, মারাঠাদের কি অথেন্টিক্যালি ডিপিক্ট করেছেন, দেখুন কি সুন্দর আঁকা, দারুণ লেগেছে এই কমিক্সটা। আপনার যদি কমিক্স পড়ার আপনাদের শখ থাকে, গ্রাফিক নভেল পড়ার শখ থাকে, তাহলে আনন্দমেলা খুলে কিন্তু প্রথমেই এই কমিক্সটা পড়ে নেবেন, দুর্দান্ত কমিক্স। কাজে আমার অন্ধকার বন্ধুটাই মনে হয়েছে এই 3টে কমিক্সের মধ্যে শ্রেষ্ঠ কমিক্স। তো এই ছিল আনন্দ মেলা নিয়ে আমার রিভিউ। শ্রেষ্ঠ গল্প নিয়ে, শ্রেষ্ঠ উপন্যাস নিয়ে, শ্রেষ্ঠ বড় গল্প নিয়ে, এবং যেহেতু অনেকগুলো কমিক্স রয়েছে তাই শ্রেষ্ঠ কমিক্স নিয়ে। কেমন লাগলো এই রিভিউ? আর কি কি দেখালে আপনারা খুশি হবেন? আর কোন পূজাবার্ষিকীর রিভিউ আপনারা চান প্লিজ জানাবেন। যথাসাধ্য চেষ্টা করব সংগ্রহ করে পড়ে আপনাদের জানানোর। একটু ধৈর্য ধরতে হবে, কোনো উপায় নেই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।